সতর্কবার্তা: এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। হন্টিং অ্যাডলাইন পর্ব 2। কখনো কখনো আমার মায়ের ব্যাপারে খুব অন্ধকারময় চিন্তা আসে, যে ধরনের চিন্তা কোনো স্বাভাবিক মেয়ের হওয়া উচিত নয়। হয়তো আমি সবসময় স্বাভাবিকও নই। অ্যাডি, তুমি হাস্যকর কথা বলছো, ফোনের স্পিকারে মা বলে। আমি ফোনের দিকে চোখ রাঙাই, তার সাথে তর্কে যেতে চাই না। আমি কিছু না বলে মা বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আমি নাক সিটকাই, ভাবতেই অবাক লাগে। এই নারী নানিকে নাটুকেপনা করার অভিযোগ দিত, অথচ নিজের নাটকীয়তা দেখতে পায় না। তোমার নানা নানি তোমাকে যে বাড়িটা দিয়েছে তার মানে এই না যে তোমাকে সেটাতে থাকতে হবে। ওটা অনেক পুরনো, ওটা ভেঙে ফেলা হলে শহরের উপকার হবে। আমি মাথা সিটের হেডরেস্টে ঠেকাই, চোখ উল্টিয়ে গাড়ির দাগ ধরা ছাদের দিকে তাকাই, ধৈর্য খুঁজে বের করার চেষ্টা করি এখানে কিভাবে ক্যাচআপ লাগলো আমি জানি না। আর তুমি সেটা পছন্দ করো না বলেই আমি সেখানে থাকতে পারবো না, এমন তো কোনো কথা নেই। আমি শুকনো গলায় জবাব দেই। আমার মা একটু কুচক্রী মহিলা, একদম সোজা কথা। সবসময় তার আচরণে একটা রাগী ভাব ছিল, আর আমি কোনোভাবেই বুঝতে পারিনি কেন। তুমি আমাদের থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে থাকবে, আমাদের কাছে এসে দেখা করার জন্য তোমার কি খুব কষ্ট হবে না? মা বলে ওঠে। ও, আমি কিভাবে বাঁচবো? ব্যঙ্গ করে ভাবছি। আমার গাইনোকোলজিস্ট 1 ঘন্টা দূরে, তবু আমি বছরে একবার তার কাছে যাই। আর সেসব দেখা সাক্ষাৎ তো অনেক বেশি কষ্টকর। না, আমি উত্তর দেই, ন অক্ষরটা জোর দিয়ে উচ্চারণ করে। এই কথাবার্তায় আর ধৈর্য থাকে না। মায়ের সাথে 60 সেকেন্ডের বেশি কথা বললেই আমার ধৈর্য ফুরিয়ে যায়, আর কোনোভাবে কথা এগিয়ে নেওয়ার ইচ্ছে থাকে না। একটা না একটা বিষয় নিয়ে মা সবসময় অভিযোগ করবে। এবার তার অভিযোগ, আমি আমার নানা নানি দেওয়া বাড়িতে থাকতে চাই। আমি পার্সন্স ম্যানরে বড় হয়েছি, ভূতদের সাথে দৌড়েছি করিডোরে, আর নানির সাথে কুকিজ বানিয়েছি রান্নাঘরে। এখানে আমার অনেক মধুর স্মৃতি আছে যেগুলো আমি ফেলে দিতে পারবো না, শুধু এই কারণে যে মা নানির সাথে ভালো ব্যবহার করতো না। মা আর নানির মধ্যে যে টানাপোড়েন ছিল আমি কোনোদিন বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর মায়ের খোঁচা দেওয়া কথা, ঠান্ডা অপমানের অর্থ বুঝতে শিখেছি। তখন সব কিছু পরিষ্কার হয়েছে। নানি সবসময় ইতিবাচক থাকতো, জীবনকে গোলাপি রঙের চশমা দিয়ে দেখতো, হাসি মুখে গুনগুন করে গান করতো। আর মা যেন সবসময় রাগী মুখে ঘুরে বেড়াতো, জীবনকে দেখতে এমনভাবে যেন নানির গর্ভ থেকে বের হওয়ার সময়ই তার চশমা ভেঙে গিয়েছিল। আমি জানি না কেন তার স্বভাব কখনো নরম হতে শিখলো না। কেউ তো তাকে এভাবে কাটাময় করে বড় করেনি। আমার ছোটবেলায় মা আর বাবা পার্সন্স ম্যানর থেকে 1 মাইল দূরে থাকতো। মা আমাকে সহ্যই করতে পারতো না, তাই আমার শৈশবের বেশিরভাগ সময় আমি এই বাড়িতেই কাটিয়েছি। আমি কলেজে যাওয়ার পর মা শহর ছেড়ে 1 ঘন্টা দূরে চলে যায়। যখন কলেজ ছেড়ে দিই মার কাছে গিয়ে উঠেছিলাম যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াই আর লেখালেখির ক্যারিয়ার শুরু করি। আর যখন আমার লেখালেখিতে গতি আসে তখন আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোনো জায়গাতেই স্থায়ী হইনি। নানি প্রায় 1 বছর আগে মারা যায়, উইলে আমাকে এই বাড়ি দিয়ে যায়, কিন্তু শোকের কারণে এতদিন এখানে আসা হয়নি। এখন আমি এসেছি। মা ফোনে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি চাই তুমি জীবনে আরও কিছু করো। যেখানে বড় হয়েছো সেখানে পড়ে থেকে জীবন নষ্ট করো না, মিষ্টি মেয়ে। জীবনে কিছু করো, ওই বাড়িতে পড়ে থেকে সময় নষ্ট করো না, যেমন তোমার নানি করেছিল। আমি চাই না তুমিও তার মতো অকেজো হয়ে যাও। আমার মুখ রাগে বিকৃত হয়ে যায়, বুকের মধ্যে ক্ষোভ ঝড়ের মতো ছুটে যায়। হ্যাঁ মা। কি? চুপ করো প্লিজ। আমি ফোনের স্ক্রিনে আঙুল চেপে ধরে কল কেটে দিই। যতক্ষণ না কল শেষ হওয়ার শব্দ শুনি ততক্ষণ হাত নাড়াই। কিভাবে যে নিজের মায়ের ব্যাপারে এমন কথা বলতে পারে, যিনি তাকে শুধু ভালোবাসা আর স্নেহ দিয়েছিলেন। নানি কোনোদিন মায়ের সাথে এমন আচরণ করেনি যেমন সে আমার সাথে করে। আমি মায়ের কাছ থেকে শেখা নাটকীয়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেলি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাই, সেই বাড়িটি এখনো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, কালো ছাদের শিখর মেঘলা আকাশের মধ্যে বর্ষার মতো ঢুকে আছে, যেন বলছে তোমাকে আমার ভয় পেতেই হবে। কাঁধের ওপর দিয়ে পেছনে তাকায়, ঘন গাছপালার ঝোপঝাড়ের ছায়া মাটির ওপর লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে, যেন তাদের ছায়া দেখে আঁকাবাঁকা হাত বেরিয়ে আসছে আমাকে ধরার জন্য। আমার গা শিউরে ওঠে, তবু ওই রহস্যময় অজানা ভয় আমার মধ্যে এক ধরনের আনন্দ এনে দেয়। শৈশবের মতো এখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আমার কাছে একই রকম রোমাঞ্চকর। এই অন্ধকারের দিকে তাকিয়ে থাকা এখনও আমাকে শিহরিত করে তোলে। পার্সন্স ম্যানর একটি খাড়াই পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে, যেখান থেকে উপসাগর দেখা যায়। লম্বা 1 মাইলের ড্রাইভওয়ে,
ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে, যেন এই গাছের ভিড় পুরো বাড়িটিকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছে। এখানে আসলে সত্যি মনে হয় তুমি একা, পুরোপুরি একা। কখনো কখনো মনে হয় আমি যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি, মানুষের সভ্যতা থেকে দূরে, একদম আলাদা। পুরো এলাকা জুড়ে এক ধরনের রহস্যময়, দুঃখী গুমট আবহ। আর এই জিনিসটাই ভালোবাসি। বাড়িটি ধীরে ধীরে জীর্ণ হয়ে যাচ্ছে, তবে একটু ভালো যত্ন আর ভালোবাসা দিলে এটাকে নতুনের মতো করে তোলা যাবে। শত শত লতা পুরো দিক থেকে উঠে ছাদ পর্যন্ত চলে গেছে, ছাদের দুই পাশে থাকা গার্গোয়েলের মূর্তির দিকে পৌঁছানোর চেষ্টা করছে। কালো রঙের দেয়াল ফিকে হয়ে ধূসর হয়ে গেছে, রঙের খোসা খুলে যাচ্ছে, আর জানালার চারপাশের কালো রং উঠতে উঠতে সস্তা নীল পলিশের মতো হয়ে গেছে। বড় সামনের বারান্দার এক পাশ বসেছে, এটাকে ঠিক করার জন্য কাউকে নিয়োগ দিতে হবে আমাকে। ঘাস অনেকদিন কাটা হয়নি, প্রায় আমার সমান উঁচু হয়ে গেছে। 3 একর খোলা জায়গা জুড়ে আগাছার দখল। আমি বাজি ধরে বলতে পারি এখানে অনেক সাপ বসতি গড়ে তুলেছে এই সময়ের মধ্যে। নানি এই বাড়ির অন্ধকার রঙের ছাপকে মুছে দিত রঙিন ফুলের বাগান দিয়ে, বিশেষ করে বসন্তকালে হাইসিন্থ, প্রিমরোজ, ভায়োলো ও রডোডেনড্রন। আর শরতে সূর্যমুখী ফুল গিয়ে দেওয়ালের গায়ে গিয়ে জড়িয়ে যেত, তাদের উজ্জ্বল হলুদ আর কমলা রঙের পাপড়ি কালো দেওয়ালের সাথে দারুণ বৈপরীত্য তৈরি করত। আমি আবারও এই বাড়ির সামনে বাগান করতে পারি যখন সময় হবে। এবার স্ট্রবেরি, লেটুস আর হার্বও লাগাবো। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে উপরে কিছু নড়াচড়া ধরা পড়ল। একটা জানালার পর্দা নড়ছে, ওই বাড়ির সবচেয়ে উপরের তলার জানালা থেকে। এটি শেষবার যখন দেখেছিলাম ওখানে কোনো সেন্ট্রাল এয়ার নেই, কোনো বাতাস নেই যা পর্দা নাড়াতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি অস্বীকারও করতে পারছি না। পেছনে কালো মেঘের ভেতর বৃষ্টি নামার প্রস্তুতি, আর এই বাড়ির গা ছমছমে ভাব মিলিয়ে পুরো পার্সন্স ম্যানরকে যেন কোনো হরর মুভির দৃশ্যে পরিণত করেছে। আমি ঠোঁট কামড়ে ধরি, কিন্তু মুখে হাসি আটকাতে পারি না। আমি এটা ভালোবাসি, আমি ঠিক জানি না কেন, কিন্তু আমি ভালোবাসি। মা যাই বলুক আমার কিছু যায় আসে না, আমি এখানে থাকবো। আমি একজন সফল লেখক, চাইলে যে কোনো জায়গায় থাকতে পারি। তাহলে এমন জায়গায় থাকলে ক্ষতি কি যেখানে আমার শিকড় আছে? এতে আমি কোনো অপদার্থ হব না। বই ট্যুর আর কনফারেন্সের জন্য আমি যথেষ্টই ঘুরে বেড়াই। এই বাড়িতে থাকা সেটা বদলাবে না। আমি জানি আমি কি চাই, আর অন্য কেউ কি ভাবছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বিশেষ করে সেই আদরের মার কথাই। মেঘ ফেটে বৃষ্টি নামতে শুরু করে, আমি পার্স নিয়ে গাড়ি থেকে নেমে আসি। বৃষ্টির গন্ধে ফুসফুস ভরে নিই। কিছুক্ষণের মধ্যে হালকা ফোঁটা থেকে তুমুল বর্ষণে পরিণত হয়। আমি দৌড়ে বারান্দায় উঠি, শরীর থেকে পানি ঝেড়ে ফেলি ভিজে কুকুরের মতো। আমি ঝড় ভালোবাসি, কেবল ঝড়ের ভেতর থাকতে ভালো লাগে না। আমি চাই কম্বল মুড়ি দিয়ে চা আর বই হাতে বৃষ্টি উপভোগ করতে। আমি চাবি দিয়ে দরজায় লক ঘোরাই, কিন্তু লক নড়তে চায় না। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে লক খুলে যায়। এটাও ঠিক করতে হবে আমাকে। দরজা খুলতেই ঠান্ডা বাতাস আমাকে অভ্যর্থনা করে, ভিজে শরীরের সাথে ঠান্ডা বাতাস মিশে গিয়ে কাঁপিয়ে তোলে আমাকে। বাড়ির ভেতরটা অন্ধকারে ঢাকা, জানলা দিয়ে হালকা আলো ঢুকছে যা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, কারণ সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। মনে হলো আমার গল্প শুরু করা উচিত সেই অন্ধকার ঝড়ের রাতে দিয়ে। উপরে তাকিয়ে হাসি ফোটে আমার মুখে। কালো কাঠের তৈরি সুন্দর ছাদ, বড় ঝাড়বাতি ঝুলছে, সোনালি ধাতব কাঠামোতে ঝুলে থাকা ক্রিস্টালের টুকরো জ্বলছে। এটা নানির সবচেয়ে প্রিয় জিনিস ছিল। কালো সাদা চেকার্ড ফ্লোর সোজা গ্র্যান্ড সিঁড়ির দিকে নিয়ে যায়, যেটা এত বড় যে পিয়ানো পাশ দিয়ে নিয়ে যাওয়া যাবে। বামে লিভিং রুম। আমার বুকের মধ্যে স্মৃতির ঢেউ বয়ে যায়, ধুলোতে ভরা সব কিছু, মদবলের গন্ধে ভারী বাতাস, তবু ঠিক যেমন ছিল তেমনই আছে। নানির মৃত্যুর আগের দিন যেমন দেখেছিলাম। বড় কালো পাথরের ফায়ারপ্লেস, চারপাশে লাল মখমলের সোফা, মাঝখানে কাঠের সুন্দর সেন্টার টেবিল, উপরে খালি ফুলদানি। আগে লিলি দিয়ে ভরানো থাকতো, এখন শুধু ধুলো আর পোকামাকড়ের দখল। দেয়ালে কালো পেইজলি ওয়ালপেপার, সাথে ভারী সোনালি পর্দা। আমার সবচেয়ে প্রিয় জায়গা বাড়ির সামনের বড় জানালা, যেখান থেকে জঙ্গল দেখা যায়। তার সামনে রাখা লাল মখমলের দোলনা চেয়ার। নানি এখানেই বসে বৃষ্টি দেখতো, বলে গিয়েছিল তার মাও তাই করতেন। কিচেনে ঢোকার পথেই চেকার টাইল, কালো কাঠের ক্যাবিনেট আর মার্বেলের কাউন্টার টপ, মাঝে বড় আইল্যান্ড টেবিল, চারপাশে বার স্টুল। আমি আর নানা বসে নানিকে রান্না করতে দেখতাম, আর গুনগুন করা শোনা যেত। স্মৃতিকে ঝেড়ে ফেলে আমি তাড়াতাড়ি দোলনা চেয়ারের পাশে ল্যাম্প জ্বালাই। হালকা মিঠে আলো বের হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলি। কয়েকদিন আগে ইউটিলিটি চালু করার জন্য ফোন করেছিলাম, কিন্তু পুরোনো বাড়ির ক্ষেত্রে নিশ্চিত হওয়া দরকার।
তারপর থার্মোস্ট্যাটের দিকে যাই আর ঠান্ডার জন্য গা শিউরে ওঠে। 52 ডিগ্রি। আমি তাপমাত্রা বাড়ানোর বোতামে আঙুল চেপে রাখি এবং ততক্ষণ পর্যন্ত ছাড়ি না যতক্ষণ না সেটা 74 ডিগ্রিতে ওঠে। ঠান্ডা আবহাওয়া আমার খারাপ লাগে না, কিন্তু এতটা ঠান্ডা একদম পছন্দ নয়, যেখানে ঠান্ডায় আমার স্তনের বোটা এমনভাবে শক্ত হয়ে যায় যে মনে হয় কাপড় ভেদ করে বেরিয়ে আসবে। আমি ঘুরে দাঁড়াই। এই বাড়ি পুরনো তবু নতুন। আমার দেহ হয়তো দূরে ছিল, কিন্তু হৃদয় এখনো এখান থেকে যায়নি। তারপর আমি হেসে উঠি। পার্সন্স ম্যানরের গথিক গৌরব উপভোগ করতে করতে আমার প্রপিতামহ প্রপিতামহী এইভাবে সাজিয়েছিলেন বাড়ি, প্রজন্ম থেকে প্রজন্মের স্বাদ।